বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে গুলিতে আব্দুল মোতালিব নামের এক কিশোর নিহতের ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী শাহজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ খোকন মিয়া তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এই আদেশ দেন। বিস্তারিত আবু সাইদ অপু রিপোর্টে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে গুলিতে আব্দুল মোতালিব নামের এক কিশোর নিহতের ঘটনায় রাজধানী ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাহজাহান খান। যৌথবাহিনীর অভিযানে ধানমন্ডি থেকে গ্রেপ্তারের পর শাহজাহান খানকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। সেখান থেকে শুক্রবার বিকেল ৩টায় নিয়ে আসা হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে। আর এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ খোকন মিয়া তার ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ঘটনার পরিষ্কার তথ্য দিয়ে এই আসামির বিরুদ্ধে ১০ দিনের প্রসিকিউশন পক্ষ রিমান্ড আবেদন দাখিল করেন। পরবর্তীতে আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবীরা সহায়তা করি এবং বিজ্ঞ আদালত ঘটনা শুনে যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন শাহজাহান খানের আইনজীবী। শাহজাহান খানের পক্ষে আমরা অনেক লয়ার ছিলাম, প্রায় ৫০ জনের মতো। সেখানে যেটা হচ্ছে উনাকে ১০ দিনের জন্য রিমান্ড চেয়েছিলেন। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাড়ির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা সহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলায় শাহজাহানকে ২৩ নম্বর আসামি করা হয়েছে। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে র্যাব ১২ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, গ্রেপ্তারকালে তমালের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা পাওয়া গেছে। এ সময় তার ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়। তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ২০১৭ সালের নভেম্বরে সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তমাল আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এক সাক্ষাৎকারে নোবেলজয়ী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেছেন। শুক্রবার ভারতের পিটিআই নিউজের ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তিনি পানি বন্টন চুক্তি নিয়ে ভারত সরকারকে সতর্কও করেন। দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে উল্লেখ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয় নস্যাতে এখনও পরাজিত ফ্যাসিবাদী শক্তি তৎপর জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অপরদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশকে যুদ্ধরত দেশের সাথে তুলনা করে বক্তব্য দেওয়ার প্রতিক্রিয়ায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এমন মন্তব্য দেশে প্রশ্নের জন্ম দিচ্ছে। যে কেউ বাংলাদেশে অশুভ দৃষ্টি দিলে দেশের মানুষ তার উপযুক্ত জবাব দেবে। বিগত ১৬ বছরে প্রায় ১০০টার উপরে বিদ্যুৎ কেন্দ্র চুক্তি হয়েছে, যেটা ভারতের সাথে আদানি পর্যন্ত। এখানে যে খসড়া চুক্তি, খসড়া যে শর্ত, চুক্তি নয় শর্ত, এটাও তৎকালীন যে দামি সরকার, সেই সরকার দেখেনি।
এসছে, সই করে দিয়েছে। কারণ টেবিলের নিচ দিয়ে তো হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে মিল ফ্যাক্টরিতে, তারপরে বিডিআর বলতেছি ধরুন আনসারের একটা ঘটনা ঘটে গেছে, এবং এর পেছনে কারা ছিল এটা নিয়ে অনেক পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে। বিভিন্ন মিল কারখানায় আজকে বিভিন্ন ধরনের গার্মেন্ট, ওষুধ ফ্যাক্টরি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে। এগুলোতে পেছনে কারা আছে এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে যাতে দেশটা স্থিতিশীল থাকে। কোনো রাজনৈতিক নেতার নির্দেশে মিথ্যা মামলা না নেয়ার জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। পুলিশের যেসব সদস্যরা অপকর্ম করেছেন, গুলি চালিয়েছেন, তাদের বিচার হবে, তবে সব কর্মকর্তা ঢালাওভাবে অপরাধী না বলেও উল্লেখ করেন তিনি। সঙ্গে জুমার দিনে আওয়ামী লীগের নেতাদের আল্লাহর কাছে মাফ চাইতে বলেন তিনি। সকালে ফরিদপুরের ভাঙা বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় এসব কথা বলেন নুরুল হক নূর। এ সময় তিনি তার দলের প্রতীক ও স্লোগান তুলে ধরেন। বলেন, পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যেন আপনাদের উপর ত্যক্ত না হয় সেভাবেই কাজ করবেন, মানুষের পাশে থাকবেন। ঐক্যবদ্ধ হওয়ার, ঐক্যবদ্ধ থাকার যে শক্তিটা কি এইবার তো দেখেছেন। গুলি চলেছে ৭১-এ, এরকম হয় না ৭১-এর মুক্তিযুদ্ধে। যদি সেই সময় পাকিস্তানিরা হেলিকপ্টার থেকে ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে গুলি চালাতো, শেখ মুজিবুর রহমান সহ সবাই চিৎপাটাং হয়ে যেত। সেইটা কিন্তু পাকিস্তানিরাও চালায় নাই। কিন্তু শেখ হাসিনা যাত্রাবাড়ি চালিয়েছে, উত্তরা চালিয়েছে, মিরপুর চালিয়েছে, সমতল থেকে চালিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুলের। এতে পরিবারে নেমে আসে অমানিসার অন্ধকার। দরিদ্র পরিবারের ছোট ছেলেকে হারিয়ে রীতিমতো অসহায় হয়ে পড়েছেন রাহুলের বাবা মা। উত্তম চরিত্রের এবং মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত থাকায় আকস্মিক মৃত্যুতে এলাকাতেও বইছে শোকের মাতম। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন উত্তপ্ত হয়েছিল দিনাজপুর, ঠিক সে সময় পুলিশের ছোড়া গুলিতে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন বিজুলশাহী গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল। দেশে চলমান বৈষম্য এবং নৈরাজ্যের প্রতিবাদে ঘরে বসে না থেকে দেশ স্বাধীন করার মহাপ্রয়াসে রাহুল গিয়েছিল রাজপথে। দিন শেষে বিজয়ের দেখা মিললেও ছেলে হারানোর শোকে স্থবির পুরো পরিবার। ছেলেকে নিয়ে বড় আশা ছিল, আমার ছেলে তো যাবার চলে গেছে, আমি তো আর ঘুরে পাবো না। সাইদ যেদিন মারা যায় সেদিন আমার ছেলে কয়েছে দেশ বাঁচাবার জন্য আমিও শহীদ হয়ে যাব, আমাকে কেউ আটকাইতে পারবে না। সেই দিনে তার ওই দিন মিছিল চলে গেছে। খুব ভালো ছেলে, নিরীহ ছেলে, পড়াশোনার খুব চেষ্টা, পড়াশোনা করে অনেক কিছু আশা। ছেলে হারানো দরিদ্র এই পরিবারের দায়িত্ব নেওয়ার আহ্বান দিনাজপুরের সচেতন নাগরিকদের। রাহুলের বন্ধু হিসেবে আমি এটুকুই জানাই সরকারের কাছে যে রাহুল যেন একটু আর্থিক সহযোগিতা পায়। তার পরিবার এখন অসচ্ছল, চলতে পারে না। সে যুদ্ধ করছে, আজকে তার ফ্যামিলি যদি এরকম অবহেলিত হয়ে থাকে তাহলে তো কষ্টের সাথে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১০০-র বেশি শিক্ষার্থী আহত হয়ে ভর্তি হয়েছিলেন। বর্তমান সরকার এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান এই কর্মকর্তা। সবাইকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে চিকিৎসা করি এবং অনেকে সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন। বর্তমানে আমাদের ৮ জন রোগী ভর্তি আছেন। অধ্যাপক বৃন্দ এবং চিকিৎসক বৃন্দ তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে চিকিৎসা করছেন এবং সরকার এটি দায়িত্ব নিয়েছে এবং আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করছি। একজন শিক্ষার্থীর সাথে জড়িয়ে থাকে তার পুরো পরিবার, সাথে থাকে হাজারো স্বপ্ন। রাহুলের মতো এমন শত শত শিক্ষার্থী বৈষম্য নিরসনে পরিণত হয়েছিল রাষ্ট্রের বলিতে। নতুন প্রাপ্ত এ দেশে থাকবে সকল স্বাধীনতা, এমন প্রত্যাশাই সকলের। নুসরাত শারমিন, মাই টিভি। কুমিল্লা ১৪ গ্রামে মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় নারী শিশু সহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নানকরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ভোর ৬টার দিকে মহাসড়কের নানকরা এলাকায় ঢাকামুখী লেনে মাইক্রোবাসকে একই দিক থেকে আসা স্টার লাইন পরিবহনের একটি বাস
পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ 4 জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় আরও 5 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মৃতদেহ উদ্ধার করে। নিহতরা হলেন ফেনী সদরে লক্ষ্মীপুর গ্রামের মামুন, তার শাশুড়ি মাজেদা বেগম, শিশু সন্তান সাইমন ও মাইক্রোবাস চালক আলাউদ্দিন হাজারি। আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার রম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। সকালে রাজধানী শাহবাগ থেকে 10টি ট্রাক যোগে শুরু হয় এই লং মার্চ। এই লং মার্চ প্রথমে যাত্রাবাড়ি চৌরাস্তার পথসভা করে, পরে দুপুর 2টায় কুমিল্লার চান্দিনায় একটি পথসভা করে, আর বিকেল 4টায় কুমিল্লার টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির বাজার পৌঁছায় লং মার্চটি। লং মার্চে যোগ দিতে সকাল থেকেই শাহবাগে জড়ো হন অসংখ্য শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাক যোগে লং মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ। অভ্যন্তরীণ সরবরাহে ঘাটতি না থাকার পরও সপ্তাহের ব্যবধানে আবারও চড়া নিত্যপণ্যের বাজার। ডিমের দাম ঊর্ধ্বমুখী, সঙ্গে বেড়েছে মুরগির দাম। আর রপ্তানি বন্ধ হলেও কমেনি ইলিশের চড়া দাম। শাকসবজির দামও আকাশচুম্বী। এদিকে ভারতের বিকল্প হিসেবে চীন, পাকিস্তান, মিয়ানমার থেকে প্রচুর পেঁয়াজ আমদানি হলেও দামে কোনো হেরফের দেখছেন না ভোক্তারা। আমিনা হিরা রিপোর্টে রয়েছে বিস্তারিত। সপ্তাহের ব্যবধানে কমেনি নিত্যপণ্যের দাম। ভারতের বিকল্প হিসেবে চীন, পাকিস্তান, মিশর ও থাইল্যান্ড থেকে 5,588 টন পেঁয়াজ খালাস হলেও খুচরা বাজারে মেলেনি তার সুফল। কেজি প্রতি পেঁয়াজ এখনও বিক্রি হচ্ছে 120 টাকায়। পেঁয়াজের দামটাও আজকে যদি বলতে চাই যে ভ্যাট কমানোর পরেও দেখতেছি যে পেঁয়াজের দামটা এখনো 110 টাকা করে, তাহলে তো এরকম বিষয়টা মেনে নেওয়া যায় না। দেশি পেঁয়াজ 115 টাকা 20 টাকা চলে। রসুন দেশিটা এখন বর্তমানে 230 টাকা 40 টাকা চলে। আফটার ফ্লাড মনে একটা ইনফেক্ট আসতেছে, যেহেতু মানে এখন মাত্র শুরু হইলো, দেখা যাক সপ্তাহে সপ্তাহে দাম মনে হয় বাড়বে আরো। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম। কমছে না মুরগির ডিমের দামও। ত্রাণের অজুহাতেও বাড়ছে চালের দাম। মাছের বাজারে রীতিমতো আগুনের উত্তাপ। দেশে ইলিশের রপ্তানি বন্ধ থাকলেও কমছে না দাম। ব্যবসায়ীরা দাম নিয়ন্ত্রণে বললেও ভোক্তাদের অভিযোগ নিয়ন্ত্রণে নেই ইলিশের দাম। আগের থেকে কেজিতে 100 টাকা কমছে। আগে 1.5 কেজিতে বেচতাম 1900 টাকা, এখন মাত্র 1800 টাকা। বলছে যে দাম পানির মতো হয়েছে, পানির মতো হয়ে গেছে 1300-1400 টাকা। বেসিক্যালি 1300-1400 টাকা হচ্ছে ছোট ছোট ইলিশগুলো। হ্যাঁ, আপনি দেখবেন এখানে যে ইলিশগুলো আছে সেগুলো হয়তো 1300 হতে পারে। এদিকে সবজির বাজারে 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচের দাম এখনো আটকে আছে 160 থেকে 180 টাকায়। ভোক্তাদের দাবি, সবজির চড়া দামে অতিষ্ঠ তারা। সিসিঙ্গার দাম একটু বাড়ছে। সিসিঙ্গা গত সপ্তাহে ছিল 40 টাকা, এখন সিসিঙ্গা বিক্রি করতে আসছে আপনার 60 টাকা। সিসিঙ্গার দামটা একটু বেশি। শসা গত সপ্তাহে ছিল 60 টাকা, এখন শসা বিক্রি করতে আসছে 50 টাকা। এই বেগুনে কেজি, বেগুন তো আপনার ভালো মন্দ আছে। গোল বেগুন আপনার 80 টাকা কেজি। দামটা মনে করেন 60 থেকে 70 টাকা 80 টাকা হলে সর্বোচ্চ আমাদের জন্য। কারণ আমরা অল্প বেতনে চাকরি করি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো যে দামটা যদি কমে তাহলে আমাদের জন্য জীবন ধারণ করতে অনেক সুবিধা হয়, না আমাদের অনেক কষ্ট হয়ে যায়। যেমন আলু, পেঁয়াজ এগুলো অনেক দাম বেশি। বাজারে সুষ্ঠু মনিটরিং করে সিন্ডিকেট প্রতিরোধের প্রত্যাশা ভোক্তাদের। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদী গান গেয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশে জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও, পথে নামো, কণ্ঠে ধরো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ব্যানারে দাঁড়িয়ে তারা গান গেয়ে এ প্রতিবাদ জানান। এ সময় শিল্পীরা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে সহ নানা প্রতিবাদী গান এবং পরে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গেয়ে ও পতাকা উত্তোলন করে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। সারা দেশে একই সময়ে এ কর্মসূচি পালিত হয়। এই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যখন এই বাক্যটা আমরা উচ্চারণ করি তখন আমি যদি দেশপ্রেমিক হয়ে থাকি, আমার ভিতরে যদি দেশপ্রেম থাকে, তবে অবশ্যই আমার চোখ দিয়ে পানি বেরোবেই। আমাকে যদি পরিবর্তন করতে বলা হয়, আমি তা পরিবর্তন করতে রাজি হব না। সেই জাতীয় সঙ্গীতটাকে যদি নতুন ধারাতে করতে চায়, সেটা তো আমরা মেনে নিব না। বার্তাটা দিতে যাচ্ছি আমাদের সংবিধানের
যেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ, সেই অর্জিত বাংলাদেশের মৌলনীতির কোনো কিছুতেই হাত দেওয়া যাবে না। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে জাতিসংঘ পরিবর্তন করতে দেব না। এইটাকে নিয়ে এই সময় বিতর্ক যারা চলছে এরা আসলে অপাঙ্ক্তেয়, এদের কথাকে মূল্যায়ন করাটার পক্ষপাতী আমি না। স্বৈরাচারী সরকারের পতন হলেও এখনও তার প্রেতাত্মারা প্রতারণা সহ ব্যবসায়ীদের জিম্মি করে প্রতারণা চালিয়ে আসছে। আর এসবের জন্য দায়ী দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস। এমন অভিযোগে গাউসিয়া মার্কেটের সামনে মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। মানববন্ধনে ব্যবসা বাণিজ্যকে যারা পুঁজি করে ভয় ভীতি দেখিয়ে সাবেক মেয়রের নেতৃত্বে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। অপরদিকে এই গণহত্যার পেছনে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার ওপর হামলাকারীদের অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করে সাবেক মেয়রের আস্থাভাজন ফরিদকেও গ্রেপ্তারের দাবি জানানো হয়। অর্ধযুগেও শেষ হয়নি বরিশাল ভোলা মহাসড়কের নির্মাণ কাজ। সড়ক জনপদের দুর্বলতায় সাহেবের হাট বাজারের আরসিসি ঢালাইয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। পাশাপাশি তদারকিতে থাকে না কোনো প্রকৌশলী। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2019 সালে বরিশাল সদর উপজেলার বন্দর থানার বরিশাল ভোলা মহাসড়ক প্রকল্পের নির্মাণ কাজ শুরু হলেও অর্ধযুগেও পুরোপুরি হস্তান্তর হয়নি। শুরুতে 81 কোটি টাকার প্রকল্প ব্যয় ধরলেও পরে তা বেড়ে 92 কোটি টাকায় দাঁড়ায়। 11 কিলোমিটার সড়ক নির্মাণ, ছোট বড় কালভার্ট, প্যালাসাইটিং ও বাজার এলাকায় আরসিসি ঢালাই রয়েছে এর আওতায়। সাহেবের হাট বাজারের 300 মিটার আরসিসি ঢালাইয়ের কাজ পর্যবেক্ষণে থাকে না সড়ক জনপদ বিভাগের কোনো প্রকৌশলী। ভাই কাজ ঠিক মতো করে নাই, কোনো জায়গায় রড ফাঁক করে বাঁধছে, কোনো জায়গায় আইন্দে ঘন করে বাঁধছে, করার পর তারা শুধু বালি দিয়েছে, অন্য কোনো ম্যাগাডাম বা পাথর টাথর কিচ্ছু দেয় না। দীর্ঘ জনদুর্ভোগের এ কাজের মান নিয়ে নানান অভিযোগ ব্যবসায়ী সহ স্থানীয়দের। দায় সারা ভাব ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহেদ কনস্ট্রাকশনের। কালভার্ট করছে, মনে করেন প্রত্যেকটা জায়গায় দেখেছে ভেঙে গেছে, ডাবিয়ে গেছে। লোক আমার মতন সাধারণ 2 জন লোক যারা বাধা দিয়েছে একবেদিকে মামলা দেব। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির জন্য কাজ শেষ হতে বিলম্ব হবে বলে দাবি করেন নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি। এই পাথরের রেট ছিল মাত্র 110 টাকা, এখন আমরা ওই পাথর কিনতে আসি 220 টাকা। সিমেন্ট ছিল 360 টাকা, সেই সিমেন্ট কিনতে আসি আমরা 520 টাকা। সরকার বরাদ্দ বাড়ায় নাই, এটা লেসে কাজ আনা। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগের লোক থাকা নিশ্চিত করব, এটুকু আপনাকে এসিওর করি। আর কাজ খারাপের ব্যাপারে আমি মনে করি খারাপ করার মতো কেউ সাহস করবে না। জনগণের টাকায় করা রাষ্ট্রের প্রতিটি উন্নয়ন কাজ হোক স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক, তবেই ছাত্র জনতার হাতে গড়া আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর টেকসই বাংলাদেশ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। প্রবাস সংবাদ। মালয়েশিয়ার কেদাহ রাজ্যে 222 জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বাংলাদেশি ছাড়াও 5 চীনা এবং 1 জন ভারতীয় নাগরিককে সেখানে আটক করা হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, শুক্রবার দেশটির কেদাহ রাজ্যের কুলিমে বিদেশি কর্মী নিয়োগকর্তা পরিবর্তনের পরিষেবা প্রদানকারী অফিসে একটি সমন্বিত অভিযানে মোট 228 জন বিদেশিকে আটক করা হয়েছে। কেদাহ IM এনফোর্সমেন্ট ডিভিশনের ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনস ইউনিটের ইমিগ্রেশন অফিসারদের একটি দল এই অভিযান পরিচালনা করে। কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ জেইন বলেন, অভিযানের সময় তদন্তে দেখা গেছে জড়িত সংস্থাগুলি একটি নির্দিষ্ট ফি দিয়ে বিভিন্ন চাকরির ক্ষেত্রে নিয়োগকর্তা পরিবর্তনের পরিষেবা দিয়ে আসছিল। আটকদের ডকুমেন্টেশন প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপের জন্য আলো সেতার ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
আমিরাতে বাংলাদেশি ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতি অনুকূলে না থাকলেও যৌথ মালিকানায় বা এককভাবে একের পর এক নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে দেশের অর্থনীতিতে রেমিটেন্স প্রবাহ অব্যাহত রাখছে দুবাইয়ের প্রবাসী বাংলাদেশিরা। দুবাই প্রতিনিধি মহিউল করিম আশিক জানান, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মহিবুর রহমান ও শাহানুর রহমান বাণিজ্যিক নগরী দুবাইয়ে গড়ে তুলেছেন লি প্যারাডাইস প্যালেস এর মতো অত্যাধুনিক রেস্টুরেন্ট। ফিতা ও কেক কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অ্যারবিক লোকাল স্পন্সর। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খালেদ আহমেদ মোল্লা, জাহিদ আহমেদ, সেবুল মিয়া, কবির আহমেদ, জামাল মিয়া ও মহিবুর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন এই প্রতিষ্ঠানের শুভকামনা ও সফলতা কামনা করেন। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvb নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উমেশ সাবেরিনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।